ওয়েলকাম স্টুডেন্টস। টেস্ট আইকিউ এর তরফ থেকে তোমাদের প্রত্যেককে অনেক স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে জানবো, সেখান থেকে আমাদের ধারণাটা স্বচ্ছ করব এবং আজকে যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি, এই জায়গাটা কিন্তু পিটেট, সিটেট, আপার প্রাইমারি টেট বা স্পেশাল এডুকেশনের যে পরীক্ষাটা হলো বা যে এক্সামটা হয়, তার জন্য কিন্তু আজকের জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এরপরে যদি বলি যে আমরা যে পেডাগজির জায়গাটা দেখি, সেই পেডাগজির সঙ্গেও কিন্তু ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের সংলক্ষণ, এই জায়গাটা ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? তো আজকে আমরা প্রথমে ব্যক্তিত্ব বা ব্যক্তিত্বের সংলক্ষণ নিয়ে একটু ধারণা করে নেব এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আজকের ক্লাসের এমসিকিউ সলভ করব। তো তোমরা কিন্তু ক্লাসটা পুরোটা দেখবে। আর আমাদের যে আলাদা ফ্যাকাল্টিসরা রয়েছে, তোমরা অলরেডি তাদের চেনো এবং তাদের ক্লাসও করছো। প্রথমেই বলবো সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, যে তোমরা ফ্যাসিলিটিসগুলো এখানে কি কি পাচ্ছ। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের। প্রত্যেকটা যে 5টা সাবজেক্ট রয়েছে, সে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাচ্ছ, অল রেকর্ডেড ক্লাস পাচ্ছ উইথ প্লে লিস্টে, যেটা আমরা আমাদের সময় মতো দেখতে পারি। ক্লাস পিডিএফ পাচ্ছ। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টিচার যে বিষয়ের উপর পড়াবেন বা যে নোটসগুলো দেবেন, সেগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। ক্লাস হোমওয়ার্ক থাকবে, আবারও বলছি প্রত্যেকটা সাবজেক্টের হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্কগুলো পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। সাবজেক্ট ওয়াইজ কিন্তু মক টেস্টের ব্যবস্থা রয়েছে, যে আমরা কিভাবে এগোচ্ছি, কোন গতিতে এগোচ্ছি, কিভাবে এগোলে আমাদের জন্য সব থেকে বেস্ট হবে এবং আমরা সেই পর্যায়ের জন্য কতটা এগোতে পেরেছি, বা আমার দুর্বলতা কোথায় রয়েছে, কোন জায়গা আরেকটু স্ট্রং করা দরকার, আমার সবলতার জায়গাটা কোথায় রয়েছে, সমস্তটাকে বোঝার জন্য কিন্তু মক টেস্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর সাথে থাকবে ডেইলি মক এবং ফুল মক। তো তোমরা যদি সমস্ত ফ্যাসিলিটিসগুলো পেতে চাও, আবারও বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। সাথে আমাদের যে ক্লাসটা, সেটা অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আজকে তোমরা জানো যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির থেকে মোট 30টা এমসিকিউ আমরা সলভ করব। তো এমসিকিউ সলভের আগে চলো আমরা বিষয়টা একটু বুঝে নিই। প্রথমেই বললাম যে আজকে আমরা আলোচনা করব পার্সোনালিটি, তাই তো? আচ্ছা, খুব ভালো করে আমার কথাটা একটু মন দিয়ে শোনো। পার্সোনালিটি হচ্ছে বা ব্যক্তিত্ব হচ্ছে যে বৈশিষ্ট্যাবলী, যে বৈশিষ্ট্য কি হয়, যে বৈশিষ্ট্য এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে পৃথক করে, মানে সেটা যে কারোর থেকে আমরা প্রত্যেকটা মানুষের থেকে আলাদা, তাই না? আমি আমার মতন, তুমি তোমার মতন, হ্যাঁ। এবার সাময়িক হয়তো মনে হতে পারে যে আমি ঠিক ওর মতো বা ও ঠিক আমার মতো, কিন্তু পুরোপুরি কেউ কারোর মতো নয়, প্রত্যেকের মতো। তো যে বৈশিষ্ট্য এক ব্যক্তিকে অন্য ব্যক্তির থেকে, অন্য ব্যক্তির থেকে পৃথক করে, সেটাই হচ্ছে পার্সোনালিটি। ওকে, এটুকু ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কেউ খুব চুপচাপ, তুমি দেখলে তোমার শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী খুব চুপচাপ, ভীষণ চুপচাপ, ওকে। আবার তুমি তোমার শ্রেণীকক্ষে এরকমও দেখে থাকবে যে ভীষণ চঞ্চল। আচ্ছা, তুমি তোমার শ্রেণীকক্ষে এরকমও দেখে থাকবে যে দু রকমই, মানে প্রয়োজনে চুপচাপ, প্রয়োজনে চঞ্চল, মানে আমি এখানে বোধ করে রাখলাম দু রকমই, চঞ্চল চুপচাপ দুটোই রয়েছে। তো এই যে বিষয়টা, মানে এই যে খুব চুপচাপ প্রকৃতির, ভীষণ চঞ্চল প্রকৃতির, বা এই সবটা মিশিয়েই রয়েছে, তো সমস্তটা নিয়ে
আমরা আজকে দেখব, এবং এমসিকিউ কোন জায়গায় সব থেকে বেশি আসে সেটা বলবো। এই যে খুব চুপচাপ, যেটা ইন্ট্রোভার্ট, এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে আমাদের। এবং ভীষণ চঞ্চল, বা আমরা যেটা বলতে পারি এক্সট্রোভার্ট, মানে একদম প্রাণোচ্ছল, প্রাণ খোলা, এই জায়গা থেকেও আমাদের এমসিকিউ এসে থাকে। মানে এই দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ। এবং বোথ অ্যাম্বিভার্ট, মানে প্রয়োজন পড়লে চুপচাপও থাকতে পারে, আবার প্রয়োজন পড়লে চঞ্চলও হতে পারে। যখন দুটো মিলে হচ্ছে তখন সেটা বোথ, মানে অ্যাম্বিভার্ট। অ্যাম্বিভার্ট, ওকে। আচ্ছা, আর একটা বিষয় এখানে আমরা জানবো। আমরা তো দেখলাম যে বৈশিষ্ট্যাবলী এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিকে পৃথক করে, ঠিক আছে। এবারে আরেকটা জিনিস একটু দেখো, আরেকটা জিনিস একটু আমরা ভাববো, যে আমরা অনেক সময় অনেক বাচ্চা বা অনেক শিক্ষার্থী দেখতে পাই খুব শান্ত। আমি খুব সংক্ষেপে লিখছি, কেউ খুব শান্ত। আচ্ছা, এটা কেন হয় বলতে পারবেন? বা খুব কেউ রাগী হয়, কেউ খুব রাগী হয়। আচ্ছা, এইটা কেন কেউ বলতে পারবে? কেউ খুব মিশুকে হয়। এগুলো কেন হয় কেউ বলতে পারবে? কেউ খুব মিশুক, আবার খুব লাজুক, খুব লাজুক। আচ্ছা, এটা কেন হয় কেউ বলতে পারবে? তো এই যে জায়গাগুলো আমরা দেখলাম, আমাদের পারিপার্শ্বিক পরিবেশে হোক বা আমাদের কর্মক্ষেত্রে হোক, স্কুলে এরকম অনেক শিক্ষার্থী থাকে। তো এগুলো কেন হয়? এগুলো কেন হয়? এটাই হচ্ছে ব্যক্তিত্ব। এটাই তার ব্যক্তিত্ব। আমি শান্ত প্রকৃতির, এটা আমার ব্যক্তিত্ব। তুমি রাগী প্রকৃতির, ওটা তোমার ব্যক্তিত্ব। কেউ মিশুক প্রকৃতির, সেটা তার ব্যক্তিত্ব। কেউ লাজুক প্রকৃতির, সেটা তার ব্যক্তিত্ব। বোঝা গেল? এবারে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কেমন মানুষ, তুমি কেমন মানুষ, আমাকে হয়তো আমার কোনো শিক্ষার্থী জিজ্ঞেস করলো যে ম্যাম আপনি কেমন মানুষ, তো তখন আমি কি বলবো বলো? তখন আমি কি বলবো? আমার নিজের সম্পর্কে যে ধারণাটা আছে আমি তো সেটাই বলবো। আমার সেলফ কনসেপ্ট যেটা রয়েছে, নিজের সম্পর্কে আমার যে ধারণাটা রয়েছে আমি তো সেটাই বলবো। যে আমি ভীষণ সেলফ ডিপেন্ড প্রকৃতির। আর কি বলতে পারি, আমি একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির। এটা সত্যি কথা, আমি একটু ইন্ট্রোভার্ট প্রকৃতি, নিজের মধ্যে নিজেকে থাকতে বা রাখতে ভালোবাসি। তো এইগুলো আমি বলবো। তো এই জায়গাটা হচ্ছে কিন্তু সংলক্ষণ, মানে ব্যক্তিত্বের সংলক্ষণ। এটা এটা কি ট্রেটস, যেটা পার্সোনালিটি ট্রেটস, পার্সোনালিটি ট্রেটস, এটা হচ্ছে সংলক্ষণ। তো এই হলো আজকের বিষয়। যেমন আর একটা কথা যদি এখানে বলি, ধরো বলা হলো রাহুল বা প্রিয়া সবসময় সবসময় চুপচাপ থাকে, সবসময় চুপচাপ থাকে। তো এটা তার লাজুক ট্রেটস। এই যে লাজুক জিনিসটা দেখছো, এটাও কিন্তু আমরা বলতে পারি ট্রেটস, ঠিক আছে। এটা আমরা বলতে পারি ট্রেটস, লাজুক প্রকৃতির। বা আর একটা জিনিস, প্রিয়া সবার সাথে কথা বলে, ও মিশুক প্রকৃতির, ও মিশুক প্রকৃতির। তো এটা তার ট্রেটস। বোঝা গেল? এটা তার ট্রেটস। তো এই হচ্ছে ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্বের সংলক্ষণ। এটাই হচ্ছে ব্যক্তিত্বের সংলক্ষণ, যে আমি অন্যের থেকে আলাদা বা অন্যরা আমার থেকে আলাদা। এটা পার্সোনালিটি। এবং আমি কেমন প্রকৃতি, আমি সেলফ, আমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট না অ্যাম্বিভার্ট, না আমি লাজুক প্রকৃতি, না আমি শান্ত প্রকৃতি, যাই হোক, এগুলো হচ্ছে সংলক্ষণ। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট, এবং এটাকে আরো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়ে থাকে। তো এবার আমরা এখান থেকে এমসিকিউ সলভ করে নেব। দেখো, প্রথমেই একটা ধারণামূলক প্রশ্ন। এবার প্রশ্ন আসে যে এর আগের দিন আমরা কি ক্লাস করেছি। এর আগের দিন আমরা কিন্তু ডিটেলস ক্লাস করেছি, সেটা ছিল বংশগতি ও পরিবেশ। মনে পড়ছে? হেরিডিটি আর এনভায়রনমেন্ট থেকে আগের আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়বস্তু ছিল। তো এটা দেখো, সেই আগের ক্লাসের সঙ্গে একটু মিল রয়েছে। সেটা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার? শুধুমাত্র বংশগতি, শুধুমাত্র পরিবেশ? বংশগতি ও পরিবেশ উভয়, শুধুমাত্র শিক্ষা? একদম নয়। শুধুমাত্র শিক্ষা কখনোই হতে পারে না, শুধুমাত্র বংশগতি হতে পারে না, শুধুমাত্র পরিবেশ হতে পারে না, হতে পারে বোধ। কারণ আমরা আগের দিন দেখেছিলাম যে
সম্পূর্ণ বা পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশের জন্য বংশগতি ও পরিবেশ দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিপূর্ণ বিকাশের জন্য বংশগতি ও পরিবেশ দুটোরই কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। একটা শিশু একা থাকতে ভালোবাসে, কিন্তু প্রয়োজন হলে বন্ধুদের সাথে ভালোভাবে মিশতে পারে, তাকে কি বলা হয়? ভালো করে মন দিয়ে দেখো। একটা শিশু একা থাকতে ভালোবাসে, পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি, যখন একটা শিশু একা থাকতে ভালোবাসে তখন আমরা বিষয়টাকে বলবো ইন্ট্রো, বিষয়টাকে বলবো ইন্ট্রোভার্ট। ভালো কথা। এবার যদি প্রয়োজন হলে বন্ধুদের সাথে মিশতে ভালোবাসে, যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুদের সাথেও মিশতে পারে, তাহলে এই বিষয়টাকে আমরা বলবো এক্সট্রোভার্ট। তাহলে তাকে কি বলা যেতে পারে বলো? দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে আমরা ইন্ট্রোভার্টও পাচ্ছি, এক্সট্রোভার্টও পাচ্ছি। এবার একা থাকতেও ভালোবাসে, আবার প্রয়োজন পড়লে মিশতেও ভালোবাসে, তাহলে অ্যাম্বিভার্ট, উভয় দুটোই আমার মধ্যে রয়েছে, তাহলে অ্যাম্বিভার্ট। কোয়েশ্চেন নাম্বার 3, নিচের কোনটা ইন্ট্রোভার্টের বৈশিষ্ট্য? দ্রুত সিদ্ধান্ত নেয়, সামাজিক মেলামেশা পছন্দ করে, নিজের চিন্তায় বেশি ডুবে থাকে, ঝুঁকি নিতে ভালোবাসে। ইন্ট্রোভার্ট মানে কি? নিজের জগতে থাকতে, আমি যেমন ইন্ট্রোভার্ট বা অন্য কেউ ইন্ট্রোভার্ট, সে নিজের জগতে থাকতে ভালোবাসে, একটা নিজস্ব জগৎ, নিজের জগতে থাকতে ভালোবাসে, এবং নিজের কর্মজীবনের সিদ্ধান্ত ম্যাক্সিমামটা 90% নিজেই নিয়ে থাকে, অন্যের উপর ডিপেন্ড খুব একটা হয় না। আর শেয়ার করার ব্যাপারটা মানে হয় না যে অল্প কিছু হলে সেটা শেয়ার করা, সে এই ধরনের শিক্ষার্থীরা বা এই ধরনের ব্যক্তিরা নিজের মধ্যে নিজের বিষয়গুলো রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এর বৈশিষ্ট্য হবে অবশ্যই অপশন সি, নিজের চিন্তায় বেশি ডুবে থাকে। মানে যেহেতু নিজের একটা জগৎ রয়েছে, সেই দিক থেকে নিজের চিন্তায় বেশি ডুবে থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, কার্ল জাং অনুযায়ী ইন্ট্রোভার্ট ব্যক্তি, ইন্ট্রোভার্ট তো আমরা দেখলাম নিজের জগতে থাকে, নিজেকে নিয়ে নিজের মতন করে ভাবতে ভালোবাসে, থাকতে ভালোবাসে। কার্ল জাং এর মত অনুযায়ী কি? বাইরের জগতে মনোযোগ দেয়, নিজের ভেতরের জগতে মনোযোগ দেয়, সবসময় সামাজিক ঝুঁকিপূর্ণ কাজ করে। এটার সঠিক উত্তর কি হবে? একদম সুন্দরভাবে মন দিয়ে দেখে নাও, এটা সঠিক উত্তর হয়ে যাবে নিজের জগতে মনোযোগ দেয়। বোঝা গেল? পরের কোয়েশ্চেন খুব ভালো করে দেখো। ট্রেট থিওরি বা সংরক্ষণের তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্ব কি? পরিবর্তনশীল নয়, স্থায়ী বৈশিষ্ট্যের সমষ্টি, শুধুমাত্র অবচেতন দ্বারা নিয়ন্ত্রিত, শুধু পরিবেশ নির্ভর। কি হবে সঠিক উত্তর? ট্রেট থিওরি অনুযায়ী ব্যক্তিত্ব, আচ্ছা, এটা স্থায়ী বৈশিষ্ট্যের সমষ্টি হচ্ছে ট্রেট থিওরি। পরের কোয়েশ্চেন নাম্বার 6, একটা শিশু ক্লাসে কথা বলে না কিন্তু বাড়িতে খুব চঞ্চল। দেখবে এই টাইপের এমসিকিউ কিন্তু এক্সামগুলোতে এসে থাকে। শিক্ষক তাকে ইন্ট্রোভার্ট বললেন, এটা সঠিক মূল্যায়ন, ভুল? কারণ সিচুয়েশন ম্যাটার্স, পার্সোনালিটি ডিসঅর্ডার, বিহেভিয়ার প্রবলেম। এটা কি কোনটা হবে বলে মনে হয় সেটা আগে দেখো। যে বাড়িতে ক্লাসে কথা বলে না কিন্তু বাড়িতে ভীষণ চঞ্চল, এই টাইপের প্রশ্ন আসে যে বাড়িতে ভীষণ চঞ্চল বা বাড়িতে চুপচাপ, স্কুলে কথা বলে, কারণ তাকে প্রায়োরিটির ব্যাপারটা আমরা এই টাইপের এমসিকিউ পেয়েছি যে শিক্ষার্থী বা বাচ্চা যেখানে গুরুত্ব পায় সেখানে কথা বলে, কিন্তু শিক্ষক তাকে ইন্ট্রোভার্ট বললেন। এটা কি ঠিক? না, এটা একদমই ঠিক নয়, ভুল। কারণ সিচুয়েশন ম্যাটার, আমি যেটা বললাম যে একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী সেখানেই মনের ভাব প্রকাশ করে বা মত প্রকাশ করে যেখানে তার গুরুত্বটা রয়েছে। তো কিছু ক্ষেত্রে সেই ইন্ট্রোভার্ট বলে দেওয়াটা একদম ঠিক নয়, কারণ সে তো বাড়িতে চঞ্চল না, সে তো বাড়িতে ভীষণ চঞ্চল, স্কুলে কথা বলে না, ক্লাসে কথা বলে না, হয়তো সেই পরিবেশটা পাচ্ছে না বা সেই গুরুত্বটা পাচ্ছে না, সেই জন্য সে কথা বলছে না। কাজেই অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, সাইকোসিটিজম শব্দটি মূলত কোন ব্যক্তিত্ব তত্ত্বের সঙ্গে যুক্ত? ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব, আইজেঙ্কের ব্যক্তিত্ব তত্ত্ব, বিগ 5 ব্যক্তিত্ব মডেল, ম্যাসলোর স্বতঃস্ফূর্ততা তত্ত্ব। দেখো এখানে একটা বিষয় একটু বলি। সাইকোসিটিজম বিষয়টা হচ্ছে কিছু কিছু শিক্ষার্থী বা কিছু কিছু ব্যক্তি
ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ। আর কি কি মানে দেখা যায় মোটামুটি এরা সহানুভূতি এদের মধ্যে কম থাকে। বুঝে গেল? মানে একটু আক্রমণাত্মক প্রকৃতির হয়, একটু সহানুভূতি কম থাকে বা অনেক সময় এরা নিয়ম ভাঙতে চায়, এরা একাকী থাকতে পছন্দ করে। এরকম কিছু বৈশিষ্ট্য সাইকিয়াট্রিজম শিক্ষকরা এই শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। তো এগুলো দেখা যাওয়া মানে যে সাইকোসিটিজম মূলক সমস্যা রয়েছে তা কিন্তু নয়। যখন এটা অতিরিক্ত মাত্রায় হবে তখন আমরা ঠিকঠাকভাবে তার মানে গাইড করলে সেটা ঠিক হয়ে যায় অনেক সময়। তো শব্দটি মূলত কোন ব্যক্তিত্ব তত্ত্বের সঙ্গে যুক্ত? এটা সঠিক উত্তর হয়ে যাবে আইজেনকের ব্যক্তিত্ব তত্ত্ব, অপশন বি। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে বলে রাখি সাইকোসিটিজম প্রসঙ্গে, দেখবে শ্রেণীকক্ষে কিছু শিশু আছে বারবার অন্য শিশুকে ধাক্কা দেয়, খেয়াল করবে বারবার ধাক্কা দেয়, এটা একটা হচ্ছে। বা অন্যের খেলনা হোক, হয় না দেখবে শ্রেণীকক্ষে থাকে, অন্যের খেলনা হোক বা খাবার হোক বা রুল পেন্সিল হোক বা রাবার হোক, সব ছিনিয়ে নেয়, সব ছিনিয়ে নিচ্ছে। তো এগুলো লক্ষণ হতে পারে, নর্মালি বাচ্চারা এগুলো করে থাকে, এরা অতিরিক্ত মাত্রায় হলে এটা হতে পারে, যেটা বলেছেন কিনা আইজেনকের ব্যক্তিত্ব তত্ত্বে। কোয়েশ্চেন নাম্বার 8 ভালো করে দেখো, নিচের কোনটা ব্যক্তিত্ব মূল্যায়নের প্রকৃত উদাহরণ? সাক্ষাৎকার, প্রকল্পিত পরীক্ষণ, যেটা প্রজেক্ট টেস্ট, স্বমূল্যায়ন, প্রশ্নপত্র, সেলফ রিপোর্ট, কোয়েশ্চেনারিজ। উপরের সবগুলো ব্যক্তিত্ব মূল্যায়নের প্রকৃত উপায় কোনটা হবে? আমার ব্যক্তিত্বটা যদি কেউ পরীক্ষা করতে চায় তাহলে তার কি করতে হবে? প্রথমে সাক্ষাৎকার। আমার ব্যক্তিত্বটা তুমি বুঝবে কিভাবে? আগে আগে একটু ভালো করে বোঝো। আমার ব্যক্তিত্বটা যে তুমি বুঝতে চাইছো সেটা বুঝবে কিভাবে? আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বলতে হবে এবং সেটা হবে দ্বিপাক্ষিক। শুধুমাত্র তোমরা বলবে আমি শুনবো বা শুধু আমি বলবো তোমরা শুনবে, বিষয়টা এরকম নয়। এটা হবে দ্বিপাক্ষিক সাক্ষাৎকার, যাতে কিনা আমার ব্যক্তিত্বটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। প্রকল্পিত পরীক্ষা প্রজেক্টটা রয়েছে স্বমূল্যায়ন, নিজের রিপোর্টটাও এখানে গুরুত্বপূর্ণ এবং যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এখানে কেস স্টাডিও থাকতে পারতো, কেস স্টাডি হলে সেটাও হতো। ঠিক আছে, কেস স্টাডিও ফ্রয়েডের তত্ত্ব যেটা আমরা জানি, মানে ফ্রয়েড তত্ত্ব নয়, মানে ফ্রয়েড এই কেস স্টাডিটাকে ভীষণ ব্যবহার করতেন তার মনোসমীক্ষায় তত্ত্বে। কারণ তিনি বারবার বলেছেন কাউকে যখন আমরা বিচার করব শুধুমাত্র তার বর্তমান দিয়ে আমরা তাকে বিচার করতে পারি না বা পারবো না, তার অতীতটাকে নিয়েই কিন্তু তার বর্তমান। কাজেই তার অতীতে কি কি ঘটেছিল, কেন ঘটেছিল, তার থেকে তার মনে কি প্রভাব পড়েছিল, সবটা বুঝে আমরা তার বর্তমানটাকে কিন্তু যাচাই করবো। তো যদি এখানে কেস স্টাডিও বলা হতো তাহলেও আমরা সবগুলোই নিতাম। বা রেটিং স্কেল যদি বলা হতো সেক্ষেত্রে, হ্যাঁ, কোনো শিক্ষার্থীর মূল্যায়ন প্রসঙ্গে খুব ভালো বা খুব দুর্বল বা একদম দুর্বল, এরকম থাকলে সেটাও আমরা উপরের সবগুলো নিতাম। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, সাইকোসিটিজম উচ্চমাত্রায় থাকলে একজন ব্যক্তি সাধারণত কেমন হয়ে থাকেন? বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল, নির্দয়, আক্রমণাত্মক, সংবেদনশীল। কি বললাম, যাদের মধ্যে সাইকোসিটিজমের এই বিষয়টা রয়েছে তারা কি হয়, সহানুভূতিশীল তো সহানুভূতিহীন হয়, সহানুভূতিহীন হয় এক কথা, নির্দয় আক্রমণাত্মক হয় এবং মাঝে মধ্যে কিছু নিয়ম আইন কানুন ভাঙার চেষ্টা করে আর কি, স্বাধীন চেতা ভাব থেকে। এইগুলো আর কি। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10 মন দিয়ে দেখো, অন্তর্মুখী ইন্ট্রোভার্ট এবং বহির্মুখী এক্সট্রাভার্ট ব্যক্তিত্ব ধারণার জনক কে? অন্তর্মুখী আমরা বুঝে গেছি যে নিজের মধ্যেই নিজেকে রাখা বা নিজের বিষয়গুলো আর কি, হয় না, কিছু একটা ঘটলো আমি সবাইকে প্রাণ খুলে মন খুলে বলে দিলাম, এরা কিন্তু সেই প্রকৃতির হয় না, নিজের মধ্যেই বিষয়টাকে রাখে বা নিজের জগতে থাকতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে, এই রকম। আর বহির্মুখী বা এক্সট্রাভার্ট হচ্ছে প্রাণোচ্ছল আর কি, হাসি খুশি, মিশতে ভালোবাসবে, বেড়াতে ভালোবাসবে, যা হবে সবার সাথে গল্প করতে ভালোবাসবে। তো এই ধারণার জনককে বলো? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্ল জং। পরের প্রশ্ন ভালো করে দেখো, হ্যান্স আইজেঙ্কের মতে ব্যক্তিত্বের দুটি প্রধান মাত্রা কি কি?
অন্তর্মুখিতা, বহির্মুখিতা এবং মানসিক স্থিতিশীলতা, অস্থিতিশীলতা, বুদ্ধিমত্তা, আবেগপ্রবণতা, অন্তর্মুখিতা, আত্মনির্ভরশীলতা, নেতৃত্ব, সৃজনশীলতা। আইজেঙ্কের মতে ব্যক্তিত্বের দুটো প্রধান মাত্রা কি কি হতে পারে, বা আমরা অলরেডি আলোচনা করেছি এই বিষয়ে। বলো, আমরা এতক্ষণ ধরে এই দুটো বিষয়ে আলোচনা করে নিয়েছি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অন্তর্মুখিতা, বহির্মুখিতা এবং মানসিক স্থিতিশীলতা আর অস্থিতিশীলতা। চলো পরের প্রশ্ন। পার্সোনালিটি অ্যাসেসমেন্টে সবচেয়ে অবজেক্ট কোনটা? ইন্টারভিউ, প্রজেক্ট টেস্ট, কোয়েশ্চেনারি, অবজারভেশন। পার্সোনালিটি অ্যাসেসমেন্টে, ঠিক আছে, বলো, মন দিয়ে বুঝে এটা বলো। যখন আমার ব্যক্তিত্বটা মূল্যায়ন করা হবে, তো তার অবজেক্ট কোনটা রয়েছে? আমি আবারও বলছি যে শুধুমাত্র আমাকে দেখে তো আমাকে মূল্যায়ন করা সম্ভব নয়। তো তার জন্য কি দরকার? সব থেকে আমার ব্যক্তিত্বটা সম্পর্কে জানার জন্য তুমি কি করবে? সব থেকে গুরুত্বপূর্ণ কি করবে আমার ব্যক্তিত্ব জানার জন্য? দেখো, অপশন সিটা আমরা অপশন সিটাই নেব আমাদের সঠিক উত্তর হিসাবে। মানে প্রশ্নগুচ্ছের মাধ্যমে আমার ব্যক্তিত্বের মূল্যায়নটা করা হবে। যেমন রর্সার কালির ছাপ, আমি বলছি, একটু পরেই বলছি। আমরা এটা সম্পর্কে আশা করি সকলেই পরিচিত। রর্সার কালি, আমি শুধু রর্সার কালি লিখলাম। এবার এটার সাহায্যেও কিন্তু মানে এটাও বলতে পারি যে একটা প্রশ্নকরণের মধ্যে দিয়ে এখানে অ্যাসেসমেন্টটা করা হয়। হয়তো ইজি বিজি কিছু করা রইলো, ঠিক আছে, কালির ছাপ রইলো। এবার 5 জন শিক্ষার্থী, 5 জনকেই বলা হবে তুমি এখানে কি দেখতে পাচ্ছ। এবার কালির ছাপটা কিন্তু সেম, কিন্তু একজন বলবে মারপিট দেখতে পাচ্ছি, একজন বলবে প্রজাপতি দেখতে পাচ্ছি। তো এইগুলোর সাহায্যে কি হয়? শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, তাদের চিন্তা ভাবনা, এগুলো বিচার করা হয়। আচ্ছা, তো অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 30, পার্সোনালিটির সবচেয়ে ডাইনামিক দিক কোনটা? ট্রেট, টাইপ, বিহেভিয়ার, স্ট্রাকচার। আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর, এটার সঠিক উত্তর হয়ে যাবে বিহেভিয়ার, ব্যবহারিক দিকটা। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14, একজন ব্যক্তি সামাজিক হলেও সে একা থাকতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। সে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট, নিউরোটিক। এটা দেখো, একা থাকতে পছন্দ করে, তাহলে কি হবে? সামাজিক সে তো আমরাও সামাজিক জীব তো আমরা, তা হলেও আমি একা থাকতে পছন্দ করি, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে, ভালো করে দেখো। আচ্ছা, বলেছে একজন ব্যক্তি সামাজিক, ঠিক আছে, হলেও সে একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে এটা অ্যাম্বিভার্ট করবো না ইন্ট্রোভার্ট করবো? দেখো, এখানে বলেছে সামাজিক, তো সামাজিক হলেও একা থাকতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। যদি এইটা ধরা হয় যে একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে চোখ বন্ধ করে ইন্ট্রোভার্ট, একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সামাজিক হলে যদি আমরা দুটোকেই নিয়ে থাকি, মানে যদি বোধ নিই তাহলে অ্যাম্বিভার্ট, যদি আমরা শুধু সামাজিক নিয়ে থাকি আর এটা নিয়ে থাকি তাহলে অ্যাম্বিভার্ট। আর যদি বলি যে সামাজিক, ঠিক আছে, আমরা সামাজিক, প্রত্যেকে সামাজিক, কিন্তু একা থাকতে পছন্দ করি, তাহলে ইন্ট্রোভার্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15, এই যে রসার টেস্ট কি মাপতে ব্যবহৃত হয়? ইন্টেলিজেন্সটা মেপে দেয়, পার্সোনালিটি, মেমোরি না স্কিল? প্রত্যেকে দেখো, একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করলাম। এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16, সেলফ কনসেপ্ট সবচেয়ে বেশি গুরুত্ব দেয়? স্কিনার, রজার, প্যাভলভ, থর্নডাইক। সব থেকে সোজা প্রশ্ন, সেলফ কনসেপ্ট সব থেকে বেশি গুরুত্ব দেয় কোথায়? রজার্স। নিজের সম্পর্কে নিজের ধারণা, আমার নিজের সম্পর্কে নিজের ধারণা যত স্ট্রং, আমার পার্সোনালিটি তত স্ট্রং। নিজের সম্পর্কে নিজের ভাবনা যত দুর্বল, তত কি আমার পার্সোনালিটিও দুর্বল। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 17, নিম্নের কোনটা সেকেন্ডারি ট্রেট? দেখো, ট্রেট মানে আমি কি বলেছিলাম? সংলক্ষণ, ব্যক্তিত্বের সংলক্ষণ। তো সেকেন্ডারি ট্রেট কি কি? সততা, খাদ্যাভ্যাস, নেতৃত্ব, সাহস। দেখো, সততা এটা সেকেন্ডারি নয়, আমরা বলতে পারি খাদ্যাভ্যাসটা কিন্তু সেকেন্ডারি ট্রেট। সেকেন্ডারি ট্রেট হিসেবে আমরা অপশন বিটাই বলবো। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18, একজন শিক্ষক ছাত্রদের নিজের মত প্রকাশ করতে উৎসাহ দেন, এটা কোন থিওরি সাপোর্ট করে?
বিহেভিয়ারিস্টিক, হিউম্যানিস্টিক, সাইকো অ্যানালিটিক না ট্রেড? একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে ছাত্রদের নিজের মত প্রকাশ করতে উৎসাহ দেন। এটা কোন থিওরি সাপোর্ট করে? কোন থিওরি সাপোর্ট করে বলো? এটা সঠিক উত্তর হয়ে যাবে হিউম্যানিস্টিক, অপশন বি। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19। পার্সোনালিটি ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয় কখন? শৈশবে, কৈশোরে, প্রাপ্তবয়স্কে না বৃদ্ধ বয়স্কে? দেখো এটা সব থেকে সোজা প্রশ্ন, অপশন দেখেই কিন্তু আমরা উত্তরটা ট্রেস করতে পারছি যে সঠিক উত্তর কি হবে। ব্যক্তিত্বের বিকাশ সব থেকে ভালো হয় শৈশবে, সব থেকে ভালো হয় শৈশবে। আচ্ছা, এটা কৈশোরে দেখো, এটা যদি বলি, হ্যাঁ, কৈশোরে এটা পরিপূর্ণতার দিকে যায়, ঠিক আছে? কৈশোরে এটা পরিপূর্ণতার দিকে যাচ্ছে। ওকে, চলো, এটা যদি আমরা কৈশোর বলে থাকি তাহলে কি এটা ভুল হবে? এটা কি ভুল হবে? তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। এবার এটা এই দুটোর মধ্যে কিন্তু ডাউট তৈরি হবে, এটা একদম ডাউট তৈরি হবে। অনেকে বলবে কৈশোরে, অনেকে বলবে শৈশবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি একটু বলেই দিই, পার্সোনালিটি বা ব্যক্তিত্বের বিকাশ একদিনে বা এক বয়সে হয় না, মানে এটা কিন্তু অ্যাকচুয়াল ধাপে ধাপে হয়। কিছু বয়সের প্রভাব তো থাকেই। প্রথমত দেখো, এই যে শৈশবটা আমরা বললাম, এই এজ ডিউরেশনটা 0 থেকে 6, এই বয়সে কিন্তু ব্যক্তিত্বের ভিত তৈরি হয়। আমি বলছি ভিতটা তৈরি হয়, যেমন পরিবার, মা বাবার আচরণ, ভালোবাসা, নিরাপত্তা, কথা বলার পরিবেশ, সবটা কিন্তু সেই সবে গড়ে ওঠে, সবটা। এবার তারপরে যদি বলা হয় যে কৈশোরে কিনা, এই সময় ব্যক্তিত্ব আরো দৃঢ় হয়, এটা ঠিক কথা। বন্ধুদের প্রভাব পড়ে, নিজের আইডেন্টিটি খোঁজা বা আত্মবিশ্বাস, মূল্যবোধ তৈরি করা। তো কৈশোরটা ঠিক কি হবে, সবচেয়ে বেশি হয় আমরা শৈশবে নেব। কারণ কৈশোরে আমরা দেখেছি যে একটা হরমোনাল চেঞ্জেস তৈরি হয়, যার ফলে একটা নিজের আইডেন্টিটি শিক্ষার্থীরা খুঁজে থাকে, আত্মবিশ্বাস, মূল্যবোধ, এগুলো একটু নড়বড়ে বলবো না, এগুলোর ভিত আরো একটু দুর্বল হয়, তবে ওই সময়টার জন্য। যাই হোক, সব দিক থেকে আমরা সঠিক উত্তর কিন্তু শৈশব নেব। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20। খুব ভালো করে দেখবে, যেহেতু সিডিপি তো, যখন 4টে অপশন থাকবে, অলরেডি 3টে অপশনের মধ্যে আমাদের ডাউট শুরু হয়ে যাবে। রিমা খুব ইন্ট্রোভার্ট, এগুলো একটু মন দিয়ে দেখবে, এগুলো একটু ডিপ থটে আছে। ক্লাসে কথা বলে না কিন্তু লিখিত কাজ ভালো করে। টিচার কি করলে সবচেয়ে উপযুক্ত হবে? দেখো এটা পার্সোনালিটি প্লাস পেডাগজি। ও দেখো, প্রথমত বলা হয়েছে ইন্ট্রোভার্ট, মানে নিজের মধ্যে থাকতে ভালোবাসে, নিজের একটা জগতে থাকে। ক্লাসে সেরকম কথা বলে না কিন্তু লিখিত কাজগুলো ভালো করে, মানে ক্লাসের স্যার বা ম্যাডামরা রাইটিং স্কিলটা ওর খুব ভালো, এক্সামে হোক বা এমনি ক্লাসে হোক। তো শিক্ষক এখানে কি করবেন? তাকে জোর করে প্রতিদিন ক্লাসে কথা বলতে বাধ্য করবেন, ছোট গ্রুপ ডিসকাশন ধীরে ধীরে ইনভলভ করা, তাকে ইগনোর করে শুধু রিটেন কাজে ইভ্যালুয়েট করা, তাকে এক্সট্রোভার্ট বানানোর চেষ্টা করা। কি করব আমরা? এটা সব থেকে আমরা অপশন দেখেই বুঝতে পারছি যে ছোট গ্রুপ ডিসকাশন ধীরে ধীরে ইনভলভ করা, যেহেতু ইন্ট্রোভার্ট এবং তার লিখিত কাজটাও ভালো। পরের প্রশ্ন, রাহুল খুব ক্রিয়েটিভ কিন্তু কাজ ইনকমপ্লিট রেখে দেয়, টিচারের বেস্ট স্ট্র্যাটেজি কি হবে? তাকে পানিশমেন্ট দেওয়া, ক্রিয়েটিভিটি কমাতে বলা, স্ট্রাকচারাল টাস্ক প্লাস ডেডলাইন দেওয়া, তাকে ইগনোর করা। রাহুল খুব ক্রিয়েটিভ কিন্তু কাজ ইনকমপ্লিট রাখে, তো বলতে পারি যে সময়ের মধ্যে কাজটাকে ফিনিশ করা বা ওই সময়টাকে বেঁধে দেওয়া, এরকম আমরা কিছু করতে পারি, তাই তো? তো সঠিক উত্তর আমরা কিন্তু অপশন সি করতে পারি। পরের প্রশ্ন, 22। রিমা ক্লাসে খুব কম কথা বলে মানে ইন্ট্রোভার্ট, চোখ বন্ধ করে ইন্ট্রোভার্ট, কিন্তু তার লিখিত উত্তরে গভীর বিশ্লেষণ থাকে। শিক্ষকের সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ কোনটা? মৌখিক অংশগ্রহণ বাধ্যতামূলক করে তোলা, বিকল্প অভিব্যক্তির সুযোগ অন্তর্ভুক্তি করা, মূল্যায়ন শুধুমাত্র মৌখিক উত্তরের উপর নির্ভর করা, তাকে অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া। বলো কি করবো আমরা? সঠিক উত্তর
সঠিক উত্তর করব বিকল্প অভিব্যক্তি সুযোগ তৈরি করা। যে যদি আমরা এখানে ইনক্লুসিভ এডুকেশনটাকে একটু ইনক্লুড করি, তো সেক্ষেত্রে কি হবে, এই যে যদি খুব কম কথা বলা শিক্ষার্থী থাকবে, খুব বেশি কথা বলা শিক্ষার্থী থাকবে, দুর্বল শিক্ষার্থী থাকবে, একদম পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকবে, মিডিয়াম শিক্ষার্থী থাকবে, সবার বিকল্প অভিব্যক্তির সুযোগ সেখানে অন্তর্ভুক্ত করতে হবে, সবার শেখার সুযোগটা অন্তর্ভুক্ত করতে হবে। বা সেই কনসেপ্টটা আমরা কিছুটা এখানে রিলেট করতে পারি, 23, একজন ছাত্র শুধুমাত্র পছন্দের বিষয়ে আগ্রহ দেখায়, শিক্ষক কি করবেন? এটাকে স্থায়ী পার্সোনালিটি ট্রেট হিসাবে ধরবেন। আগ্রহ ভিত্তিক কার্যকলাপের মাধ্যমে শেখানো, একই কাজ সবসময় চাপিয়ে দেওয়া, অসামঞ্জস্যের জন্য শাস্তি দেওয়া। অপশন কিন্তু খুব সহজ, প্রশ্নও খুব সহজ, আমরা আন্দাজেও কিন্তু সঠিক উত্তর দিতে পারবো। একজন ছাত্র শুধু পছন্দের বিষয়ে আগ্রহ দেখায়, তো শিক্ষক সেক্ষেত্রে কি করবেন? আগ্রহ ভিত্তিক কার্যকলাপের মাধ্যমে শেখাবেন। সব থেকে গুড ওয়ে। 24, একজন ইন্ট্রোভার্ট লার্নার ক্লাসে কম অংশগ্রহণ করে, কিন্তু তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো। টিচারের বেস্ট রেসপন্স কি হবে? তাকে বেশি করে ওরাল রেসপন্স দিতে চাপ দেওয়া হবে, তাকে পার্টিসিপেশন কম হলেও এক্সেপ্ট করা এবং অল্টারনেটিভ মোড দেওয়া, তাকে গ্রুপ অ্যাক্টিভিটি থেকে বাদ দেওয়া, তাকে এক্সট্রোভার্ট হওয়ার জন্য মোটিভ করা। কি করবো আমরা এর সঠিক উত্তর? প্রথমত আমি বলে রাখি, আমাদের উচিত প্রত্যেকটা শিক্ষার্থীর মতো করে শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করা। যেমন IEP, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। কোনো শিক্ষার্থীর ব্যক্তিত্বকে পাল্টানো না, কারো ব্যক্তিত্বটাকে চেঞ্জ করা আমার কাজ নয়। আমার কাজ কি? প্রত্যেকটা শিক্ষার্থীর মতো করে তাকে শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করা, তাই তো? তার জন্যই পেডাগজি। তো আগে তাকে বুঝতে হবে, তাকে অবজার্ভ করতে হবে, তারপরে তাকে তার মতো শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করতে হবে, কাউকে চেঞ্জ করে নয়। তো যাই হোক, সবটার পরিপ্রেক্ষিতে আমরা সঠিক উত্তর নেব অপশন বি। 25, মন দিয়ে দেখো, রিমা ইন্ট্রোভার্ট কিন্তু লিখিত কাজে অসাধারণ। টিচার তাকে ওরাল পার্টিসিপেশনের কাজ চাপ দিচ্ছেন। টিচারের উচিত সব শিক্ষার্থীকে সমানভাবে ওরাল পার্টিসিপেশনে বাধ্য করা, শেখার মূল্যায়ন শুধুমাত্র মৌখিক অংশগ্রহণের মাধ্যমে নির্ভরযোগ্য করা। বলো, ভীষণ কনসেপচুয়াল, ধারণামূলক একটা প্রশ্ন, এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও আমরা বুঝতে পারি যে কতটা কনসেপচুয়াল বেস এমসিকিউ আমাদের এখন আসে। তো এর সঠিক উত্তর আমরা কি করব? এর সঠিক উত্তর আমরা করব আচ্ছা, সেক্ষেত্রে সমানভাবে বাধ্য করা, ঠিক আছে। শেখার মূল্যায়ন শুধুমাত্র মৌখিক অংশগ্রহণের মাধ্যমে নির্ভর করা, দুটোই ভুল। এই শুধুমাত্র মৌখিক অংশগ্রহণ আর বাধ্য করা, এই দুটো কথা থাকবে না, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো পার্সোনালিটি থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ থেকেও বড় কথা যে আমরা ধারণামূলক এমসিকিউ সলভ করলাম। বোঝা গেল? তার মানে এই কোয়েশ্চেনগুলো ডিটো আমরা এক্সামে কমন পাবো না, আমরা কমন পাবো এখান থেকে ধারণা, এই কনসেপ্টগুলো আমরা কমন পাবো। এবারে আমরা চলে যাবো হোমওয়ার্কে। প্রত্যেকটা ক্লাসের শেষে হোমওয়ার্ক তোমাদের প্রোভাইড করা হয়, আজকেও হবে। তোমরা অবশ্যই হোমওয়ার্কগুলো করবে। হোমওয়ার্কগুলো করার জন্য বা এমসিকিউগুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানে প্লিজ জয়েন হয়ে যাবে। ফার্স্ট হোমওয়ার্ক কোয়েশ্চেন দেখে নাও। রাহুল ক্রিয়েটিভ কিন্তু কাজ অসম্পূর্ণ রেখে দেয়, তো টিচারের উচিত স্ট্রাকচার স্ক্যাফোল্ডিং দেওয়া। স্ক্যাফোল্ডিং এর আগে আমরা পেয়েছি, কোথায় পেয়েছি? ভাইগোরস্কিতে, এবং বলেওছি এই ভাইগোরস্কি থেকে স্ক্যাফোল্ডিং, এই জায়গাটা থেকে এমসিকিউ পাওয়া যায়। সকল শিক্ষার্থী একই সেলফ রেগুলেশন ক্ষমতা নিয়ে জন্মায়, তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা করতে হবে। 27, একই ক্লাসে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট লার্নার আছে। যেমন আমরা ইনক্লুসিভে পাই এগিয়ে থাকা, পিছিয়ে থাকা, কৌতূহলী প্রবণ শিক্ষার্থী, দুর্বল শিক্ষার্থী, শ্রবণ প্রতিবন্ধকতার শিক্ষার্থী, লার্নিং ডিসএবিলিটির শিক্ষার্থী। তো সেক্ষেত্রে আমরা কি করব? ডিফারেন্ট ইনস্ট্রাকশন প্রয়োজন না সব লার্নার একইভাবে শেখে? এটা রইল হোমওয়ার্কের কোয়েশ্চেন নাম্বার 2। বা পরের প্রশ্ন, এই প্রশ্নটা দেখো, একজন লার্নার শুধুমাত্র পছন্দের বিষয় অ্যাক্টিভ। একটু আগেও আমরা এই বেসিক্সিকেও সলভ করলাম। তো টিচার হিসাবে কি করব?
যাতে সব সাবজেক্টই তার পছন্দ হয় সেটাই আমাকে চেষ্টা করতে হবে, এবং সেটা যাতে রঙিন হয়, ভিজুয়ালাইজড হয়, সেই জায়গাটাও আমাকে দেখতে হবে। তো এই জায়গাগুলো মাথায় রেখে সঠিক উত্তর কি হবে সেটা অবশ্যই কিন্তু করবে। পরের হোমওয়ার্ক কোয়েশ্চেন: রিমা ক্লাসে খুব কম কথা বলে, নিজের কাজ একাই করতে পছন্দ করে, কিন্তু কাজ সবসময় নিখুঁত হয়। গ্রুপ ওয়ার্কে আগ্রহ কম। রিমার ব্যক্তিত্ব কোন ধরনের? অ্যাম্বিভার্ট, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, নিউরোটিক? বলো। এটা খুব সোজা একটা প্রশ্ন, এবং এতক্ষণ ধরে আমরা এই কনসেপ্ট রিলেটেড বেশ কয়েকটা এমসিকিউ সলভ করেছি। আশা করি তোমরা প্রত্যেকে পারছো। এবং আজকের হোমওয়ার্কের শেষ প্রশ্ন: ইন্ট্রোভার্ট শিক্ষার্থীরা সবসময় দুর্বল কমিউনিকেটার্স হয়, তারা সোশ্যাল ইন্টারাকশনে কম আগ্রহী। বলো, এটা কি সত্যি সত্যি? এ এবং আর অ্যাসারশন রিজন, না কোনটা সত্যি কোনটা মিথ্যে? এই রইল আমাদের আজকের হোমওয়ার্ক। তোমাদের কাছে প্রত্যেককে বলছি, তোমরা ক্লাসের কমেন্ট সেকশনেও হোমওয়ার্ক করতে পারো, বা টেলিগ্রামেও জয়েন হয়ে সেখানে করতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে সেখানে করতে পারো। অবশ্যই তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর ক্লাস কেমন লাগছে জানাবে। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি কোথাও প্রবলেম হয়ে থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো, টাটা প্রত্যেককে। খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা টপিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে আর এক্সামে আমার মনে হবে না যে আমি কমন পাইনি। কারণ আমাদের সাবজেক্টটা কমন পাওয়ার নয়, আমাদের সাবজেক্ট শুধু বুঝে বুঝে পড়ার। কারণ লাইন তুলে ওভাবে কিন্তু কমন পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। ওকে, তো সেই বিষয়টাকে মাথায় রেখেই তোমরা প্রত্যেকটা ক্লাস করো, তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো।